বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া টাকার খোঁজে ইডি, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান। হাসিনাকে গ্রেফতারে রেড অ্যালার্ট চেয়ে ইন্টারপোলে ট্রাইব্যুনালের চিঠি। মাদক সাম্রাজ্যের সম্রাট শম্ভু রিমান্ডে, সম্পদ বেড়েছে ২৬ গুণ। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সংবাদে, সাথে থাকছি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা আর অনুপ্রবেশকারীদের খোঁজে ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যে অভিযান চালিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে এই অভিযান চালানো হয়। বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মী সহ প্রভাবশালী অনেকেই বৈধ অবৈধ উপায়ে আশ্রয় নিয়েছে ভারতে। রাতারাতি দেশ ত্যাগ করলেও ভারতে এসে কেউই নেই আর্থিক সংকটে। পরিচিত ও আত্মীয় স্বজনের মাধ্যমে ভারতে আগে থেকে গড়ে তোলা সম্পদ ও বর্তমানে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে নিয়ে যাওয়া টাকায় বহাল তবিয়াতি আছেন তারা। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগে দেশটির অন্তত ১৭ জায়গায় মঙ্গলবার সকাল থেকে শুরু হয় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির অভিযান। পশ্চিমবঙ্গের ১২টি জায়গায় চলে এ অভিযান। অর্থ পাচারকারী আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে মেগা অভিযানের আওতায় উত্তর ২৪ পরগনা ও কলকাতায় হয় তল্লাশি। অভিযান চলে পশ্চিমবঙ্গের ১২ স্থানে। ঝাড়খণ্ডের একটি মামলার সূত্র ধরে পশ্চিমবঙ্গের মধ্যগ্রাম এলাকার বাসিন্দা পিঙ্কি বসু নামে এক নারীর সন্ধান পায় ইডি। ইডির অভিযোগ, সাম্প্রতিক সময়ে শত শত কোটি টাকা হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে পাচার করছেন এই নারী। জানা যায়, বর্তমানে জেল হাজতে থাকা বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতির ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন এই নারী। তার মধ্যগ্রামের ৩, বারাসাতের ২টি ফ্ল্যাট, একটি পানশালায় চিরুনি অভিযান চালানো হয়। তবে কত নগদ অর্থ বা সম্পদ উদ্ধার হয়েছে সে বিষয়ে স্পষ্ট করেনি ইডি। একই সঙ্গে ওই নারীর বিরুদ্ধে বাংলাদেশ থেকে নারী পাচারের অভিযোগ আনা হয়। ইডি জানায়, ভারতীয় মুদ্রাকে বাংলাদেশি টাকায় পরিবর্তন করে ফের ভারতীয় রুপিতে পরিবর্তন করত চক্রটি। এই বিপুল কালো টাকা সাদা করার পেছনে কারা রয়েছে তারই তদন্ত হচ্ছে। অন্যদিকে ভারতের বনগাঁও এলাকার পেট্রাপোল সীমান্তে এক ট্যাক্সি চালক পিন্টু হাওলাদার এবং সীমান্ত এলাকায় বসবাসকারী ব্যবসায়ী পার্থ সাহার বাড়িতেও অভিযান চালানো হয়। সে সময় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়াও অভিযোগ পাওয়া গেছে, বাংলাদেশি এবং রোহিঙ্গা মেয়েদের পাচার করা হচ্ছে ঝাড়খণ্ডে। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ভারতীয় পরিচয়পত্র। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার দুপুরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। যাত্রাবাড়ী থানার ওসি জাকির হোসেন সহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। জুলাই-আগস্ট গণহত্যার দায়ে গত ১৭ই অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর গত রোববার শেখ হাসিনা সহ জুলাই-আগস্টের গণহত্যার জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার, এমন তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছিলেন তিনি। সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। এই বিষয়ে মঙ্গলবার চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দেওয়া হয়েছে। শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত
তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। এদিকে যাত্রাবাড়িতে গণহত্যা, লাশ গুম, আলামত নষ্টের ঘটনায় যাত্রাবাড়ি থানার ওসি জাকির হোসেন সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। একটা তরুণকে আহত অবস্থায় তার আরেক সহকর্মী যখন তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, সে তখন বেঁচে ছিল, খুব স্বাভাবিক অবস্থা, তার পায়ে গুলি আহত ছিল সামান্য। সেই ছেলেটিকে কাছে থেকে যে বুকে গুলি করে হত্যা নিশ্চিত করে এবং পরবর্তীতে তার লাশকেও আবার নানানভাবে বিকৃত করে, সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানার তদানীন্তন ওসি তদন্ত জাকির হোসেন। চিফ প্রসিকিউটর জানান, কোনো নির্দোষ পুলিশ অফিসারকে হয়রানি করা হবে না, তবে কোনো দোষী পুলিশ অফিসারকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। কোনো নির্দোষ পুলিশ অফিসারকে হয়রানি করা হবে না। যাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ পাবো আমরা, আমাদের তদন্ত সংস্থা পাবে, জুলাই আগস্টের গণহত্যার অ্যাট্রোসিটির সাথে, নিষ্ঠুরতার সাথে যারা জড়িত ছিলেন তারা কেউ ছাড় পাবেন না। এদিকে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে আবেদন করলে ট্রাইব্যুনাল অনুমতি দেন। তিনি অলরেডি আমাদের এই ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তারকৃত আছেন। তার কাছ থেকে আমাদের জিজ্ঞাসাবাদ করা দরকার কাদের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় বরগুনা 1 আসনের সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভুকে 6 দিনের রিমান্ড ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। এছাড়া কেরানীগঞ্জ মডেল থানার রিয়াজ হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিনকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় মঙ্গলবার মহানগর মুখ্য হাকিম আদালতে আনা হয় বরগুনা 1 আসনের সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভু ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুকে। এ সময় রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে শম্ভুকে রিমান্ড ও আমির হোসেন আমুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুর রহমানের আদালত। প্রাথমিক তদন্তে তার এই হত্যার সঙ্গে তার বিষয়টা জড়িত থাকার বিষয়টা তদন্তে চলে আসে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করে। তাকে এই মামলায় শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য নেওয়া হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ। তার রিমান্ড বাতিল পূর্বক আমরা জামিনের জন্য প্রার্থনা করেছি। একই দিনে কেরানীগঞ্জের রিয়াজ হোসেন হত্যা মামলায় মুখ্য বিচারিক আদালতে হাজির করা হয় ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী মতিন হাওলাদারকে। মামলার তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করলে 3 দিনের রিমান্ড আদেশ দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহের আদালত। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রত্যক্ষ প্রমাণ থাকায় তাকে এই মামলায় গ্রেপ্তার করা হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পরে মাননীয় আদালত আসামিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। ওবায়দুল কাদের কি করবেন না কারণ একজন পিএর সেটা জানার কথা না। একজন মন্ত্রীর পিএ সব কথা কি জানে না। আমরা জামিন চেয়েছি 7 দিনের রিমান্ড বাতিল পূর্বক। এছাড়া এদিন বনানী থানার হত্যা চেষ্টা মামলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছে, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। নতুন 2 উপদেষ্টার পদত্যাগ চেয়ে আইনি নোটিশ, বিতর্কিতদের না রাখার আহ্বান বিএনপির। দেখছেন 21 সংবাদ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, জনস্বার্থ মামলায় দেশের বিচার বিভাগীয় রিভিউয়ের সফল প্রয়োগে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে উচ্চ আদালত। ব্যাংককে এক আঞ্চলিক সম্মেলনে তিনি বলেন, গণমুখী, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক রাষ্ট্রকাঠামো নির্মাণে বাংলাদেশের জনগণের অভিপ্রায় জুলাই আগস্টে গণবিপ্লবের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। এই বিপ্লবের মধ্য দিয়ে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় একটি দেশের জন্য স্বাধীন বিচার বিভাগ থাকা কতটা জরুরি তা পুনরায় উঠে এসেছে। তৃণমূলে আইনি প্রতিকার নিশ্চিতে গ্রাম আদালতের সাফল্য তুলে ধরেন প্রধান বিচারপতি। Bangladesh provides an instructive case study of the pursuit of inclusive justice within the Asia-Pacific region. The country's diverse socio-economic circumstances, political landscape, and cultural context underscore the imperative for tailored approaches to guarantee justice for all.
In Bangladesh, village courts have revitalized the historical tradition of community-based justice, significantly enhancing access to legal remedies at the grassroots level. অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিনের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ দেয়া হয়েছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এ নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান। নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করতে বলা হয়েছে। তাদের মধ্যে ফ্যাসিস্ট সরকারের উপাদান আছে বলে দাবি করেছেন তিনি। বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে না রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে লালমনিরহাটে বিএনপি আয়োজিত শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা, সংবিধান সহ অন্যান্য সংস্কার যেন ভালোভাবে করতে পারে তার জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেয়া প্রয়োজন। গত 16 বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদী শাসন চালিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে পুরোপুরি ধ্বংস করার পাশাপাশি গণতন্ত্রের আকাঙ্ক্ষাকেও ধ্বংস করেছে বলে মন্তব্য করেন তিনি নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে রাখতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। একটি সুষ্ঠু নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন তো আছেই, সেই সঙ্গে এই জঞ্জালগুলো যেগুলো 15-16 বছরে তৈরি হয়েছে, প্রশাসনিক ক্ষেত্রে, নির্বাচন কমিশনের ক্ষেত্রে, বিচার বিভাগে, সামাজিক ক্ষেত্রে, সব জায়গায় এই জঞ্জালকে সরিয়ে সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন একটা বাংলাদেশ নির্মাণ করবার একটা ভিত্তি প্রস্তুত করবার জন্য আকাঙ্ক্ষা রয়েছে। শেখ হাসিনার ছবি সরানো নিয়ে নিজের বক্তব্য থেকে সরে এলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পরই এক বিবৃতিতে তিনি তার মন্তব্যের ব্যাখ্যা দেন। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসরের সূচি প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড। 3 ডিসেম্বর শুরু হবে এবারের বিপিএল এর আসর। প্রায় 1.5 মাস ব্যাপী টুর্নামেন্টটি চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। 7টি দল অংশ নিচ্ছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি20 টুর্নামেন্টে। দলগুলো হচ্ছে ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহী। আগের 10টি আসরের চেয়ে ভালো মানের বিপিএল উপহার দেওয়ার আশা ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আমরা চেষ্টা করেছি বিভিন্নভাবে এই 10টা যে বিপিএল এসছে তার থেকে ডিফারেন্ট করার জন্য অনেক পরিকল্পনা করেছি। আমি আশা করি খুব ভালো টুর্নামেন্ট হবে এবং এটার প্রথম স্টেপ হচ্ছে আমাদের এই ফিক্সচার, যেটা আমার মনে হয় সবাইকে স্যাটিসফাই করতে পারবে। আমরা আশা করব আপনারা সবাই বিপিএল উপভোগ করবেন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া টাকার খোঁজে ইডি, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান। হাসিনাকে গ্রেফতারে রেড অ্যালার্ট চেয়ে ইন্টারপোলের ট্রাইব্যুনালের চিঠি। মাদক সাম্রাজ্যের সম্রাট শম্ভু রিমান্ডে, সম্পদ বেড়েছে 26 গুণ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নাম্বারে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe ইটিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে রাত 11টায়। দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।